ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক টিভির সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের বছর দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল 22,482 কোটি টাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 2,11,391 কোটি টাকা। অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলের 15.5 বছরে দেশে খেলাপি ঋণ বেড়েছে 1,99,959 কোটি টাকা। সুশাসনের অভাব, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে খেলাপি ঋণে জর্জরিত বাংলাদেশের ব্যাংকিং খাত। তথ্য গোপনের সংস্কৃতি থেকে কেন্দ্রীয় ব্যাংক বেরিয়ে আসায় আগামী দিনগুলোতে খেলাপি ঋণের পরিমাণ আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে যৌক্তিক অযৌক্তিক নানান দাবিতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, কারখানায় নাশকতা, হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের কারণে দেশের শিল্পাঞ্চলে অস্থিরতার সৃষ্টি হয়। ব্যাপকভাবে ধস নেমেছে উৎপাদনে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু শিল্প কারখানা। এতে ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলছেন অনেক উদ্যোক্তা। ফলে বেড়ে যাবে খেলাপি ঋণ। তবে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে অন্তর্বর্তী সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর কৌশলী নানান পদক্ষেপ নিচ্ছেন, যার সুফল আগামী কয়েক মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞদের অনেকে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় খেলাপি ঋণ বৃদ্ধির সংখ্যা, করণীয় কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক, ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জয়তুন বিজনেস সলিউশনের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ আরফান আলী এবং অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। যাচ্ছি মূল আলোচনায়। জনাব জিয়াউর রহমান, আওয়ামী লীগের 15.5 বছরে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। এর কারণ কি বলে আপনি মনে করেন? এর প্রধান কারণ হচ্ছে দুঃশাসন, অপশাসন, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকা। আপনি ইতিমধ্যে অনেক ঘটনা প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের 15 বছরে যতগুলো সেক্টর আছে সকল সেক্টরে অবাধ লুটপাট হয়েছে, কোনো জবাবদিহিতা ছিল না। আমরা এই অনেক তথ্য হয়তো প্রকাশিত হয়েছে, অনেক তথ্য ওই সময় প্রকাশিত হয়নি। এর একটি বড় জায়গা ছিল লুটপাটের। 3-4টি বড় জায়গার মধ্যে একটি ব্যাংক, একটি পুঁজিবাজার, একটি তো বিদ্যুৎ, জ্বালানি বিদ্যুৎ খাত। ব্যাংকিং সেক্টরেও কিন্তু এরকম বড় ধরনের লুটপাট হয়েছে। কখনো রাজনৈতিক প্রশ্রয় হয়েছে, কখনো সরাসরি যোগ সাজসে হয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল যে যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং সেক্টরকে সুরক্ষা দেওয়ার কথা, আর্থিক সেক্টরে শৃঙ্খলা বজায় রাখার কথা, সেই কেন্দ্রীয় ব্যাংকও এই দুষ্ট চক্রের সাথে নানা পর্যায়ে জড়িয়ে গিয়েছিল। আমরা দেখেছি অনেক গভর্নরকে কোনো কোনো দুষ্ট চক্রের হয়ে কাজ করছেন, প্রশ্রয় দিচ্ছেন, নানাভাবে ওয়েবার দিচ্ছেন। ব্যাংক দখল হচ্ছে, বাংলাদেশ ব্যাংক চুপ করে থেকেছে। ব্যাংকের খেলাপি ঋণ হয়েছে, বাংলাদেশ ব্যাংক চুপ করে থেকেছে। ব্যাংকের একাধিক ডেপুটি গভর্নরের বিরুদ্ধে রিপোর্ট এসছে যে লিজিং কোম্পানি দখল হচ্ছে। দখলের ব্যাপারে সরাসরি কোম্পানির বোর্ডকে ফোন করে হুমকি দিয়েছেন, তোমরা যদি তাদেরকে না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আছে, এই এরকম ব্যবস্থা নিব। এইরকম নানা ধরনের ঘটনা। এবং আপনি জানেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল একটি পরিবারের হাতে ব্যাংকিং সেক্টর কেন্দ্রীভূত হয়ে যাওয়া। এই যে একটি পরিবারের হাতে এতগুলো ব্যাংক যাচ্ছে, কেন্দ্রীভূত হচ্ছে এবং তাদের রেকর্ডও ভালো না, সেটি আমাদের অর্থনীতির জন্য, আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য, আমাদের দেশের জন্য একটা সর্বনাশের আশঙ্কা দেখা দিচ্ছে। আমাদের কোনো নীতি নির্ধারক, আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ কিন্তু এই ব্যাপারে কর্ণপাত করেননি। এই একটি গোষ্ঠী শুধুমাত্র প্রায় 1 লাখ কোটি টাকার মতো বিভিন্ন ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে গেছেন। এবং যখনই হয় একটি বড় গ্রুপ, একটি ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি যখন এরকম অবাধ লুটপাট করেন, তখন কিন্তু যখন দেখে অন্য ঋণ গ্রহীতারা কিংবা অন্য মানুষ, সুযোগ সম্মানীরা, যে কিরে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সুতরাং সে পারলে আমি কেন পারবো না, আমিও চেষ্টা করবো। এইভাবে আপনি আজকের পত্রিকা যদি দেখেন, কৃষক লীগের এক নেতা প্রায় 2,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। 600 কোটি টাকা তার ঋণ আবার কিনে নিয়েছিল সরকারি একটি ব্যাংক। কিভাবে এই ঋণটা অধিগ্রহণ করেছিল তারা? কিভাবে এই অনিয়মগুলো সম্ভব? আপনি আজকে দেখেন যে আজকে একটি পত্রিকায় ব্যাংক মালিকদের যে সংগঠন, সেটির যে প্রেসিডেন্ট ছিল, চেয়ারম্যান ছিল নজরুল ইসলাম মজুমদার, সে তো এই সেক্টর একটা মাফিয়া ছিল, আমরা সবাই জানতাম, রিপোর্টও করেছি। তার একটি ঋণ 165 কোটি টাকার ঋণ নিয়েছিল, সুদ হয়েছে 200 কোটি টাকার উপরে, একটি টাকা সুদ ব্যাংকে পরিশোধ করে নাই। এই যে একটি পরিকল্পিত লুটপাট হয়েছে, এবং এই লুটপাটের সুবিধার জন্য আপনি 9/6 করা হয়েছে, কম টাকা জমা দিয়ে খেলাপি ঋণকে রিশিডিউল করার সুযোগ দেওয়া হয়েছে। আপনি কিভাবে বুকসে খেলাপি ঋণকে কম দেখে ব্যাংকিং সেক্টরকে ভালো রাখা যায়, সে যত কায়দা কানুন করা যায় সবগুলো করা হয়েছে। এসব ঋণ গ্রহীতাদের একটি অংশ এখন আত্মগোপনে, কেউ কেউ আবার দেশ ছেড়ে পালিয়েও গেছেন। সুতরাং এইগুলোর প্রভাব তো আমরা আগামী দিনেও দেখবো। জি জি,
ধন্যবাদ আপনাকে। আপনার কিছু পরে আমি আবার আসবো। জনাব আরফান আলী, জুন শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,02,483 কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের 32.77%। সার্বিকভাবে ব্যাংক খাতে খেলাপি এখন 12.56%। এটা দেশের ব্যাংকিং খাতের জন্য এবং অর্থনীতির জন্য কতখানি সংকট বলে আপনি মনে করেন? আমরা যদি দেখি, একটু জিয়াউর রহমান ব্যাস সাথে আমি করে বলতে চাই যে ব্যাংকিং এর জন্য যে পরিবেশ, একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, সেখান থেকে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম। আর সরকারি ব্যাংক বলতে আমি একটু এমনি বলবো যে সরকারি ব্যাংকের অদক্ষতা নিয়ে এবং তাদের ম্যানেজমেন্ট নিয়ে এবং ঋণ দানের যে নীতি, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আগের থেকেই তো আমাদের এই ব্যাপারে একটা অবজারভেশন ছিল। সবাই জানি যে এই যে ইফিশিয়েন্টলি একটা সরকারি ব্যাংক ওইভাবে চলছে না, কিন্তু তারপরেও বিভিন্ন সময় আমরা দেখি, পত্রিকায় খবর আসে, অ্যাওয়ার্ড আসে, এই আসে যে ভালো চলছে, এটা হয়েছে, বাট সেগুলো উইন্ডো ড্রেসিং এর মতোই। অ্যাকচুয়ালি আমাদের যেই ব্যাংকিং, কমার্শিয়াল ব্যাংকিং, সেখানে প্রাইভেট ব্যাংক এবং এই সরকারি ব্যাংক এই কম্পিট করলে আপনি দেখবেন ইন্ডিকেটর গুলো, এবং বিদেশি ব্যাংক তিনটা ভাগে যদি ভাগ করেন দেখবেন যে বিদেশি ব্যাংকগুলো ভালো করছে, প্রাইভেট ব্যাংকগুলো বেটার করছে, আর খারাপ অবস্থায় আছে হলো এই যেগুলো সরকারি ব্যাংক। এবং সরকারি ব্যাংকের এই খারাপ যে চিত্র, তার একটা প্রধানতম কারণ পলিটিক্যাল প্যাট্রোনেজ। বিজনেসে যারা ব্যবসা করতে যায় এবং ব্যবসায়িক হিসেবে পলিটিক্যাল প্যাট্রোনেজের কারণে তারা এইখান থেকে ঋণ পায় এবং ঋণের মৌকুফও পায়, যেটা আমরা দেখেছি যে 2,000 কোটি টাকার উপরে সুদ মৌকুফ হয়েছে, 160 কোটি টাকার সুদ মৌকুফ হয়েছে, এইরকম মৌকুফের গল্প আমরা শুনছি বিভিন্ন সময়। এটা সুবিধাবাদী একটা গোষ্ঠী সবসময় এই সুবিধাটা নিয়ে যায় এবং ব্যাংকগুলোকে উইক করে ফেলে। বিশেষ করে সরকারি ব্যাংকের কথা যদি বলি, আমরা একটা ইন্ডিকেটর দিয়ে যদি ব্যাংকগুলোকে বিচার করা হয় যে ক্যাপিটাল এডিকুয়েসি আছে কিনা ব্যাংকগুলো, তাহলেই কিন্তু দেখবেন যে সরকারি ব্যাংকগুলোর একটারও ক্যাপিটাল এডিকুয়েসি নাই। এটা আমরা যেভাবেই হিসাব করি এবং হিসাবায়ন যদি স্ট্যান্ডার্ডাইজ করি তাহলেই দেখব। এবং রিপোর্টিংটাকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে হাত দিয়ে নষ্ট করেছি। বিশেষ করে এই যে মন্দরিন যে শ্রেণীবিন্যাসের যে বিষয়টি, সেটাকে কিন্তু বারবার করে পিছানো হয়েছে বিভিন্ন সময়। কোভিডের সময় অফকোর্স ইট ওয়াজ ওকে, কিন্তু কোভিড পরবর্তী সময়েও দেখা গেছে যে অনেকেই এই সুবিধাটা নিয়েছে। এই সুবিধাটা যারা ভালো ব্যবসায়ী তারা টাকা পয়সা দিয়ে গেছে, আর যারা মন্দ ব্যবসায়ী তারা আরো দীর্ঘ সময় ধরে এইটা নিয়েছে, সুযোগ সুবিধাটা নিয়েছে এবং ফাইনালি গিয়ে রাইট অফ, ব্যাড লোনস এটসেট্রা তৈরি করেছে। তা আমাদের এখানে যেটা আমরা বলবো যে এই প্রাইভেট এবং বিশেষ করে প্রাইভেট ব্যাংকের কথা ভালো বলতে পারবো বলে আমরা তো জানি যা হয়েছে, এটা প্রাইভেট ব্যাংকেও ভালো বলার কোনো রাখে নাই। 8-10টা ব্যাংক ছাড়া আমরা খুব বেশি ভালো ওইভাবে দেখি না। সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে মনে হয় একটা একীভূত করার এই যে প্রয়োজন আছে, এবং এত বড় ম্যানেজমেন্ট বিশেষ করে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে যে রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা কি দেখা হয় সরকারি ব্যাংকের ভিতরে, এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস 1000 গুণ পার্থক্য হয়ে যায়। তার কারণ হয়েছে ম্যানেজমেন্টের কারণে। এবং এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করি যে ইউনিফাইড একটা সিস্টেম থাকবে এবং তাদের এই বিশেষ করে যারা অফিসার আছে, সরকারি ব্যাংকের অফিসাররা কিন্তু কোয়ালিফাইড, ওনারা কিন্তু বুঝেন, কিন্তু তারা এই প্রভাব থেকে মুক্ত হতে পারেন না। আপনি জনতা ব্যাংকের যে ঘটনাগুলো ঘটছে, পার্টিকুলারলি বলতেই হবে অগ্রণী ব্যাংক জনতা ব্যাংকে যে ঘটনাগুলো ঘটেছে, বা হলমার্কের যে ঘটনা ঘটেছে যেখানে ব্যাংকের সিও পর্যন্ত জড়িয়ে গেছেন, এই যে ঘটনাগুলো এটা আমাদের জন্য একটা খুব খারাপ ইন্ডিকেটর বহন করে। ধন্যবাদ আপনাকে। আপনার কিছু পরে আমি আসবো। জনাব ফজলুল হক, সম্প্রতি দেশের শিল্পাঞ্চলে যে অস্থিরতা চলছে তার কি ধরনের প্রভাব আগামীতে খেলাপি ঋণের উপর পড়তে পারে? ধন্যবাদ। আমি আগে জিয়া সাহেব এবং আরফান সাহেবের কথা শুনে একটু অ্যাড করতে চাই
যে খেলাপি ঋণের পরিমাণ যেটা 2 লক্ষ কোটি টাকা প্লাস মাইনাস আপনি বলেছেন, আমার ব্যক্তিগত ধারণা, আমি ব্যাংকে বিশেষজ্ঞ না, বাট ব্যক্তিগত ধারণা এই অঙ্কটা যদি কিছুদিন পরে বলা হয় যেটা ডাবল অলমোস্ট, আই উড নট বি সারপ্রাইজ। এটার বড় কারণ হচ্ছে যে এই যে ব্যাংকের লুটেরা বলতে যে এই শ্রেণীটাকে এখন অনেক বেশি আলোচিত, অনেক বেশি আলোচিত তো তারা দীর্ঘদিন যাবতই, এখন তাদের ফ্যাক্ট ফিগার গুলো বের হয়ে আসছে। এইগুলো কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু বুঝেছি একটাও খেলাপি ঋণের তালিকায় নাই, কিন্তু এগুলি খুবই উচ্চ সম্ভাবনাময় খেলাপি ঋণে পরিণত হবে তো খুব শিগগিরই। তো সেই সেই দিক থেকে বিচার করলে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ অনেক বেশি হবে। এটা একটা আমি মনে করি যে পুরো ব্যাংকিং খাত অর্থনীতির জন্য একটা বড় আশঙ্কার জায়গা। আর আপনি যেটা বললেন যে সাম্প্রতিককালের যে অস্থিরতা, অসন্তোষ এবং শুরুতে কিছু জ্বালাও পোড়াও আমরা দেখেছি শিল্পাঞ্চলে, যদিও সেটা অনেকখানি আমি মনে করি যে উন্নতি হয়েছে, এগুলো কোনোটাই মানে এইরকম একটা মানে দুর্বল অবস্থার ভিতরে এটা একটা মানে মরার উপরে খাড়ার ঘা যদি বলি, যদি এই প্রবাদটা আমি ব্যবহার করি এখানে, যেটা একটা মরার উপরে খাড়ার ঘা, এটা হচ্ছে যে ওইটা তো একটা অসুস্থ পার্ট অফ মানে ইকোনমি, যেটা আমরা এতক্ষণ আমার পূর্ব দুই আলোচনা আলোচনা করলেন। আর সুস্থ যে পার্টটুকু ছিল সেটারও একটা বড় অংশ কিন্তু এখন আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, বা এটা স্বাভাবিক প্রক্রিয়া চলতে পারছে না। তো ফলে এইটার মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট আছে। একটা হচ্ছে যে মানে রপ্তানি ব্যাহত হবে, উৎপাদন ব্যাহত হবে, তাতে যেটা রপ্তানি কম হবে, আবার যেটা মানে দেশীয় বাজারে যে পণ্য সরবরাহ, সেই পণ্য সরবরাহে সাপ্লাই চেইনে একটা ডিসরাপশন তৈরি হবে, যেটা আবার দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে পারে। এবং এর ফলে যারা ভালো ঋণ গ্রহীতা, অর্থাৎ ভালো ঋণ গ্রহীতা বলতে আমি তাদেরই বলছি যারা নিয়মিত ঋণ পরিশোধ করছেন অথবা করছেন না ব্যবসায়িক ব্যর্থতার কারণে, অসততার কারণে না, তারাও কিন্তু আরো বেশি ঋণ মানে খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে পরিণত হবেন। তো সব মিলিয়ে এই যে অস্থিরতাটা আমরা শিল্পাঞ্চলে দেখছি, এইটা শুধুমাত্র ব্যাংকিং খাত না, সামগ্রিক অর্থনীতি, রপ্তানি, আমাদের দ্রব্যমূল্য সবকিছুরই উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে যদি এটা আমরা খুব দ্রুত উন্নতি করতে না পারি। ধন্যবাদ আপনাকে জনাব জিয়াউর রহমান। 2023 সালে 91,000 কোটি টাকার বেশি ঋণ পুনঃতফসিল বা নবায়ন করা হয়েছে। এই সুযোগ আসলে কাদের দেওয়া হচ্ছে? অভিযোগ রয়েছে একই ব্যক্তি ও একই শিল্প গোষ্ঠীগুলোই বারবার এই সুবিধা নিয়েছে বা পেয়েছে। আপনার মূল্যায়ন কিংবা আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি, আপনি ঠিকই বলেছেন। ব্যাংকিং খাত এবং অর্থনীতির বড় একটা অংশ জুড়ে একটি চক্র তৈরি হয়েছিল। এই চক্রটাই সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে। ব্যাংকিং খাতেও আমরা এই যে নবায়নের কথা বললেন, সুদ মওকুফের কথা বললেন, এই একটি চক্রই মূলত এই অংশ ভোগ করেছে। যারা ফজলুল যেটা বললেন, যারা সৎ ঋণ গ্রহীতা, মানে যারা ভালো উদ্দেশ্যে নিয়েছিলেন যে আমি একটা শিল্পে এক্সপানশন করব, নতুন বিনিয়োগ করব এবং এখান থেকে আমি আয় করে ঋণ শোধ করব, তারা কিন্তু কখনোই এই টাকা আত্মসাৎ করা, কোনোভাবে আপনার খেলাপি হয়ে যাওয়ার পর তারপর সুদ মওকুফ করা, এইগুলোর চিন্তা করে নেয় না। তারা চায় যে আমার প্রতিষ্ঠান দাঁড়াবে, আমি সৎভাবে ব্যবসা করব এবং আমার মুনাফা থেকে আমি এই ডেট সার্ভিসিং করব। কিন্তু একটি চক্র ছিল যে যারা আসলে ব্যবসার নামে নিয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য তাদের ব্যবসা ছিল না। তাদের মূল উদ্দেশ্য ছিল এই টাকা দিয়ে জমি জমা কিনবে, কিংবা টাকার একটি বড় অংশ বিদেশে পাচার করে দেওয়া হবে। আপনি জানেন যে কানাডা সহ বিভিন্ন দেশে যে বিপুল বিত্ত বৈভব সম্পদের মালিক হয়েছেন আমাদের বিভিন্ন ব্যবসায়ীরা, রাজনৈতিক নেতারা, তার একটি বড় অংশ কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে গিয়েছে খেলাপি ঋণের। এবং তার বিপরীতে যে ঋণ নিয়েছেন, এই ঋণের ফিজিবিলিটি স্টাডি ঠিক মতো হয়নি। ব্যাংকগুলো হয় প্রভাবিত হয়েছে রাজনৈতিক প্রভাবের কারণে ফিজিবিলিটি স্টাডি করতে পারেনি, অথবা যোগ সাজসের কারণে ফিজিবিলিটি স্টাডি করেনি যে এই সত্যিকার অর্থে ওই ইন্ডাস্ট্রিতে এই পরিমাণ টাকার চাহিদা আছে কিনা বিনিয়োগের, কিংবা এই ম্যানেজমেন্টের এই টাকা বিনিয়োগ করার মতো সক্ষমতা আছে কিনা, এই বিনিয়োগ থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্ন দিয়ে ডেট সার্ভিসিং করতে পারবে কিনা, এই যাচাই বাছাই কিছুই করা হয়নি। এমনকি যে জামানত রাখার কথা, সে জামানতের ভ্যালুয়েশন কি, একটি নদীর পাড়ের জমি যেটি হয়তো যে কোনো সময় ভাঙনে চলে যেতে পারে, সেই জমি কেউ একটা উচ্চ মূল্যের জমি দেখিয়ে ওভার ভ্যালুয়েশন করে তা কিন্তু জামানত রাখা হয়েছে। এখন আপনি দেখবেন যে আসলে যেটি 100 কোটি টাকার জামানত দেখানো হয়েছে সেটি বিক্রি করলে 20 কোটি টাকাও পাবে না একটি ব্যাংক। এই একটি বাস্তবতার মধ্যে হয়েছে। সুতরাং সামগ্রিক সুযোগ সুবিধাগুলো আপনি যেটি বললেন যে পুনঃ তফসিল করা হয়েছে কিংবা সুদ মওকুফ করা হয়েছে, পুরো ক্রিমটাই খেয়েছে কিন্তু একটি অসাধু চক্র। দুঃখটি এখানেই, যদি সত্যিকার ব্যবসায়ীরা নিতেন, ব্যবসায় ফেল করার কারণে ঋণ পরিশোধ করতে না পারতেন, তারা যদি
সুদ মওকুফের আবেদন করতে সুবিধা নিতেন, তারা যদি কোনো তফসিলের সুবিধা নিতেন তাহলে কিন্তু খারাপ লাগতো না, কারণ কি তারা তো কর্মসংস্থানের জন্য বিনিয়োগটা করতেন, এখন কর্মসংস্থান হতো, এক্সপোর্ট হতো, সরকারের ট্যাক্স ভ্যাট নানা কিছু ধরনের রাজস্ব পেতেন। কিন্তু যারা নিয়েছেন তারা তো এই উদ্দেশ্যে নেন না, না হয়েছে কর্মসংস্থান, না পেয়েছে সরকার ট্যাক্স ভ্যাট, না পেয়েছে আমার রফতানি আয়। সুতরাং এই একটি চক্র সুবিধা ভোগ করেছে এবং এরাই ব্যাংকের মালিক হয়েছে, এরাই ব্যাংক মালিকদের সংগঠনের নেতৃত্ব দিয়েছে, এরাই সংসদে গিয়ে এমপি হয়েছে, সংসদে গিয়ে আইন পাশ করে পরিবারের কর্তৃত্ব কিভাবে বাড়ানো যায়, পরিবারের একাধিক সংখ্যক ব্যক্তি কিভাবে দীর্ঘ সময়ের জন্য পরিচালক থাকতে পারেন, সেই আইন কানুনগুলো তাদের পক্ষে কালা কানুনগুলো করে এনে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারাই করেছেন। তো জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জনাব আরফান আলী। অভিযোগ রয়েছে প্রভিশনিং এর ক্ষেত্রে বাংলাদেশে আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়নি, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হলে খেলাপির পরিমাণ আরো বেড়ে যাবে। আপনার বিশ্লেষণ শুনতে চাবো, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আপনার বিশ্লেষণ আমরা শুনবো। দর্শককে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস সঙ্গে আছে মুসলিম আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি খেলাপি ঋণ বৃদ্ধির সংখ্যা ও করণীয়। আমরা ফিরছি আলোচনায় জনাব আরফান আলী। বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে অভিযোগ রয়েছে প্রভিশনিং এর ক্ষেত্রে বাংলাদেশে আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়নি, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হলে খেলাপির পরিমাণ আরো বেড়ে যাবে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে আমরা ব্যাংকিং এ আমার 31 বছর এক্সপিরিয়েন্স, 91 থেকে আমরা কাজ করেছি 2022 সাল পর্যন্ত। তো যখন আমরা প্রথমে ব্যাংকিং এ ঢুকি তখন কিন্তু আমাদের দেশে এই প্রভিশনিং এর রেগুলেশনটা খুব লুজ ছিল। এফএসআরপি প্রোগ্রামটা তখন চালু হলো এবং তারপরে সেই সময়ে ব্যাংকিং প্রভিশনের জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে ডিরেকশন, আইএমএফ থেকে ডিরেকশন আসলো যেটা। এরপরে 96, 2002-03 তখন থেকে বাজেল কমিটির রিকমেন্ডেশনের আলোকে ব্যাংকিং প্রভিশন এবং লোনের যে ক্রাইটেরিয়া, লেন্ডিং ক্রাইটেরিয়া গুলো নির্ধারণ করা হলো এবং এইটার এগেনস্টে ক্যাপিটাল এডিকুইসি মেইনটেনেন্সের একটা এই প্রভিশন থাকলো এবং এটা আস্তে আস্তে করে কিন্তু 10 সাল পর্যন্ত এটার একটা ভালো রকমের প্রয়োগ আমরা দেখেছি। যে এটা শেষ শুরু হইলো 12 সালে একটা সার্কুলার ছিল, এটা ফজল ভাই বলতে পারবেন। 12 সালে লার্জ লোনের উপর একটা সার্কুলার দেওয়া হলো যে প্রথম যে এটা রিশিডিউল করা হবে এবং দীর্ঘ দেওয়া হবে। এটাকে পরবর্তীতে 16 সাল, তারপরে আবার 18-20 সালে বিভিন্ন সময়ে রিল্যাক্স করা হলো এবং আমরা কিন্তু 90 ডেজে ওভারডিউ পিরিয়ড থেকে 90 ডেজে চলে আসছিলাম, যে 90 ডেজে ওভারডিউ হলে রিপোর্ট করতে হবে এবং এতে করে অ্যাকচুয়াল পজিশনটা বোঝা যায়। সামথিং লাইক এই যে এই মুহূর্তে যেটা হচ্ছে আনরেস্টের কারণে অথবা এই যে শ্রমিক আন্দোলনের কারণে অথবা আদার অর্থনৈতিক এই যে বিভিন্ন আন্দোলনের কারণে সময় নষ্ট হয়েছে, সেখান থেকে কিছু লস অ্যারাইজ করবে, ব্যবসায়ী আসবে। তা আমরা যদি লক্ষ্য করি আমাদের দেশের কিন্তু এটা আমি বলতে পারি 31 বছরের যে অভিজ্ঞতা, ফর দ্য ডাউনফল, ইকোনমিক ডাউনফলে কিন্তু তেমন কোনো বড় ক্ষতি কোনো ব্যবসায়ীরা কোনো সময় ওইভাবে রিপোর্ট করেনি। রিপোর্টটা যেটাই যে লসের হিসাব দেখতেছে অধিকাংশ দেখবেন এই ডিফল্টের সাথে দেশের অ্যাসেট যেমন ডিফল্টেড হয়েছে, ফরেন অ্যাসেট তত বেড়েছে, কিন্তু এটা আমাদের ব্যালেন্স শিটে নাই, মানে বাংলাদেশের ব্যালেন্স শিটে নাই, এটা আছে অন্য দেশের ব্যালেন্স শিটে। তার অর্থ হলো যেই পয়সাগুলো কিন্তু বাইরে চলে গেছে। এবং এই যে এসালাম গ্রুপের সরকারি ব্যাংকের পরে যেটা আপনি প্রশ্ন করেছেন সরকারি ব্যাংকের কথা, বেসিক্যালি প্রবলেম তো বেশি এখন প্রাইভেট ব্যাংকে। সরকারি ব্যাংক তো টাকা লিকুইডিটি দিতে পারছে, অ্যাটলিস্ট প্রাইভেট ব্যাংক এখন লিকুইডিটি দিতে পারছে না, ইভেন দে ক্যানট পে দ্য ব্যাংক ডিপোজিটার্স মানি। এটার পরে যখন এটার প্রথম ধাপ যে লিকুইডিটি নাই, এরপরে আসবে সলভেন্সি, যদি হিসাব করি ক্যাপিটাল এডিকুয়েসি, সেখানে ব্যাংক ফেল করবে আরো 20-30টা। আমরা ভয়ের কথা বলি না, আমরা যেটা বলি
যে এই জন্য যা হয়েছে সেটা তো আমরা ধরে নিচ্ছি যে একটা দুর্বৃত্তায়নের কারণে হয়েছে, কিন্তু এখন থেকে আমাদের ভালোভাবে যদি না আগাই তাহলে এই ফজলুল হক ভাইদের মতো ব্যবসায়ীদের কিন্তু টিকিয়ে রাখা মুশকিল হবে। ওনরা পড়বে বিপদে এবং দেশ পড়বে বিপদে, ওনরা বিপদে পড়লে দেশ বিপদে পড়বে। ধন্যবাদ আপনাকে জনাব ফজলুল হক। যারা বর্তমান রাজনৈতিক অস্থিরতা বা অনিচ্ছাকৃতভাবে খেলাপি হয়ে যাচ্ছেন, তাদের জন্য ব্যবসায়ী নেতা হিসেবে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, কিংবা বর্তমান অন্তর্বর্তী সরকারের এক্ষেত্রে করণীয় কি আছে বলে আপনি মনে করেন? এখানে ব্যাপারটা খুবই সেন্সিটিভ আসলে। যখনই আপনি খেলাপি ঋণের কথা বলেন তখনই কিন্তু পাবলিক পারসেপশনটা একই রকম। হ্যাঁ, সবাইকে আমরা আসলে একই পাল্লায় মেপে ফেলি, এটা একটা আনফরচুনেট পার্ট। এবং এইখানে আমার মনে হয় যে খুবই যোগ্য এবং দক্ষ একজন ব্যক্তি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আছেন। মানে ওনার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। যে প্রথম কাজটা হচ্ছে এইটার একটা ডিমার্কেশন করা, যে কারা ইচ্ছাকৃত খেলাপি, অর্থাৎ দুর্বৃত্তায়নের মাধ্যমে যারা টাকা পয়সা লুট করেছেন তাদেরকে একদম পুরো ব্যাপারটা একেবারে তালিকাটায় আলাদা করে ফেলা। দুইটা তিনটা তালিকা করা যেতে পারে, এটা একটা তালিকা। আরেকটা হচ্ছে, আরফান ভাই খুব কারেক্টলি বলেছেন, আরেকটা হচ্ছে যে যারা ব্যর্থতার কারণে দীর্ঘদিন এই ব্যর্থতাকে তাদেরকে এক্সিট না দিয়ে তাদেরকে আরো মানে ফান্ডিং করে এই ব্যর্থতার ভারটা আরো বড় করা হচ্ছে। আরেকটা হচ্ছে যারা একদম পিওর ব্যবসায়ী, কিন্তু পিওর মানে একদম সলিড এবং সাকসেসফুল ব্যবসায়ী, কিন্তু তারাও এখন বিভিন্ন রকম রাজনৈতিক সংকট, অস্থিরতা, শ্রমিক অসন্তোষ এর কারণে প্রবলেমে পড়ছে, এবং অন্যদের ক্ষতির কারণে, এই যেটা আরফান ভাই শেষ করলেন যে কথাটা বলে, তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন সুদ মওকুফের কথা আসছে। আমি আমি ব্যাংকার না, আমি আমি একজন ব্যবসায়ী বা একজন সাধারণ নাগরিক। আমার কমন সেন্সে বলে আপনি সুদ মওকুফ তখনই করতে পারেন যখন, ঠিক আছে, উনি ব্যবসায় থেকে গেছেন, ওনার 1,000 কোটি টাকা লোন আছে, উনি টাকা দিতে পারছেন না, ওনাকে আমরা একটা এক্সিট দিয়ে দিলাম, 200 কোটি টাকা সুদ মাফ করে দিলাম। কিন্তু সুদ মাফ করে আবার নতুন ঋণ দিলেন, এইটার কি জাস্টিফিকেশনটা কি? আমার কমন সেন্স আমার কাছে বোধগম্য না। তো এই যে জিনিসগুলো, এবং এই যে রাজনৈতিক প্রভাবের কারণে দেখেন এই অর্থনীতিবিদরা, ব্যাংকাররা, আমরা অনেকবার বলেছি যে নাম্বার অফ ব্যাংকস যেভাবে বেড়েছে সেইখানেও একটা জাস্টিফিকেশন থাকা দরকার ছিল। বাংলাদেশের মতো অর্থনীতিতে কতগুলো ব্যাংক দরকার, এবং যারা যে ব্যাংকগুলো এক্সিস্টিং আছে তারা কি গুড পারফর্মিং ব্যাংক নাকি। পাশাপাশি আরেকটা বিষয় সরকারি ব্যাংকের ক্ষেত্রে আমি বলতে চাই যে শুধু রাজনৈতিক প্রভাবটাকে মানে সামনে এনে তাদের যে এই ব্যবস্থাপনাগত অসততা এবং ব্যর্থতা, সেইটাকে ঢাকবার কিন্তু একটা চেষ্টা অনেক সময় হয় যে সবকিছুই রাজনৈতিক প্রভাব দ্বারা। কিন্তু রাজনৈতিক প্রভাবের বাইরেও আমরা যারা এই সমাজে বাস করি, আপনিও বুঝেন আমরাও বুঝি, যে একটু তুলনামূলকভাবে ছোট ছোট লোন যেগুলো মানে ব্যাংক থেকে বের হয়ে যায়, সরকারি ব্যাংক থেকে, সেখানে কিন্তু রাজনৈতিক প্রভাবের চাইতে অন্যান্য প্রভাবটা কিন্তু আরো অনেক বেশি কাজ করে। এটা আমাদের মেবি একটা রং পারসেপশন হতে পারে, বাট একজন মানে সাধারণ নাগরিক হিসেবে আমার পারসেপশনটা এইরকমই। ফলে এই সেগ্রিগেশনটা ইমিডিয়েট করা দরকার, ইমিডিয়েট করে একেবারে পৃথকীকরণ করা দরকার, যে কোন গ্রুপকে ব্যাংক কোন ভাবে সার্ভিস দিবে। এটা একটা মানে লিখিত হোক অলিখিত হোক একটা পলিসি বাংলাদেশ ব্যাংকে, মানে মানে তার যেই মেম্বার্স ব্যাংক আছে তাদেরকে এইটা এই 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 ডিরেক্টিভটা বাংলাদেশ ব্যাংক থেকে দ্রুত দেয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব জিয়াউর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আহসান মনসুর কিছু কিছু উদ্যোগ নিতে শুরু করেছেন। এই উদ্যোগগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি? খেলাপি ঋণ কমিয়ে আনতে এই উদ্যোগগুলো কিংবা এই পদক্ষেপগুলো কতখানি কাজে দেবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এখনো উনি রাইট ট্র্যাকে আছেন। উনি বেশ কিছু জায়গায় গুরুত্ব দিচ্ছেন। একটি হলো যে সামগ্রিক ব্যাংকিং সেক্টরের একটা সংস্কার দরকার, এবং সে কারণে ব্যাংক কমিশন গঠনের একটা নীতিগত সিদ্ধান্তের কথা কিন্তু আমরা জানি। আর্থিক সেক্টরের জন্য একটা আলাদা করে টাস্ক ফোর্স হওয়ার কথা, লিজিং কোম্পানি বা আমরা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোর জন্য। এবং এই খেলাপি ঋণের জন্য একটা বিশেষ স্পেশাল কিছু অডিটও কিছু ব্যাংকের মধ্যে হওয়ার কথা। আমি মনে করি যে সবগুলো ব্যাংকে এই ধরনের কিছু অডিট হওয়া দরকার, যে আসলে এই ঋণগুলো কোথায় কোথায় গিয়েছে, কারা এর সর্বশেষ সুবিধাভোগী ছিলেন বেনামি ঋণগুলো। তাহলে আপনি বুঝতে পারবেন কোন গ্রুপের হাতে কি পরিমাণ ঋণ, এবং সে সত্যিকার অর্থে কতগুলো ঋণ রিকভারির সম্ভাবনা আছে, কতগুলো ঋণের রিকভারির সম্ভাবনা নাই। সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যাকশন প্ল্যান সাজাতে পারবেন। আমরা যে হলমার্ক কেলেঙ্কারি বলেন, বিসমিল্লাহ কেলেঙ্কারি বলেন, কিংবা আপনি ধরেন অ্যাসালমের ব্যাংকগুলোতে, আপনি অবাক হবেন অ্যাসালমের যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংকগুলোতে আপনি দেখবেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, একাডেমিশিয়ান, বড় বড় অর্থনীতিবিদ, এরকম জ্ঞানী গুণী লোকজন কত ছিল। তারা কি কিছুই বুঝতো না কি হচ্ছে, কার নামে ঋণ হচ্ছে, কোথায় যাচ্ছে? কিন্তু তারা যে বোর্ডে থেকে সবকিছু অন্ধের মতো অনুমোদন করে গেছেন, তার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের উচিত
দুদকের উচিত, সরকার প্রশাসন যন্ত্রের উচিত যে গত 15 বছরে বিভিন্ন যে ঋণ কেলেঙ্কারি গুলো হয়েছে, ওই সময় কোন ব্যাংকের পর্ষদে কারা ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া। আমার মনে হয় যে সমন্বিত উদ্যোগ থাকলে আগের চেয়ে ভালো একটা রেজাল্ট হয়তো আমরা পাবো। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব আরফান আলী। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান সহ অন্তত 3 জন শীর্ষ ব্যক্তি আছেন যারা পেশাদার অর্থনীতিবিদ। খেলাপি কমিয়ে আনার ক্ষেত্রে এটা কতখানি আশা জাগা নিয়ে এবং খেলাপি কমাতে কতখানি করণীয়, কিংবা খেলাপি কমাতে এখনকার সময় করণীয় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এখানে প্রফেশনালিজমের অভাব তো নাই, কারণ যারা আমাদের এখন দেশের দায়িত্ব নিয়েছেন, ব্যাংকিং সিস্টেমের দায়িত্ব নিয়েছেন, তাদের একটা ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড আছে, দে আন্ডারস্ট্যান্ড ব্যাংকিং এবং ইকোনমি, এতে কারো সন্দেহ নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে হাউ টু ম্যানেজ সো মাচ অফ মানি, এত পয়সা কিভাবে ম্যানেজ করা যাবে। যে কিছু বিষয় সত্যিকার অর্থেই মানে আমরাও দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যেই সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং উনি যেটা অ্যাসুরেন্স দিয়েছেন মার্কেটকে, ডিপোজিটরদেরকে, যে ইউর মানি ইজ সেফ, ওয়েট, ইউ উইল গেট দ্য মানি ব্যাক, যার যার অবস্থানে স্বাভাবিকভাবে লেনদেন করেন, এবং সেই অনুযায়ী ব্যাংকগুলোকে এনগেজ করেছেন, আদার পার্টনারদেরকে এনগেজ করেছেন, অনেক ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা একটা ভালো রকমের কাজ হয়েছে। এটা হলো প্রথম ওয়েভটাকে থামানো, এটা ভালো একটা কাজ হয়েছে, নো ডাউট। কিন্তু আলটিমেটলি গিয়ে যেটা দাঁড়াবে যে এই পুরো অ্যাসেটটা রিভ্যালু করার পরে এই যে ব্যাড অ্যাসেট ফ্রডের মাধ্যমে যেটা গেছে সেটা তো অ্যাসেট ভ্যালুয়েশন কি হবে এটা আমরা বুঝতেই পারি, ওটা ভ্যালু খুব বেশি থাকবে বলে মনে হচ্ছে। বাকি যেগুলো ব্যাড লস আছে সেগুলোকে ভ্যালুয়েশন করে যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করা হয় এবং তাদের হাতে ছাড়া হয়, তারা এইটা রিকভারি করুক, আর এই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ব্যাংকটা চলুক যতদিন এই অ্যাসেট রিকভারির না থাকে। 8-10 বছরের একটা প্রোগ্রাম ছাড়া, এটা অনেকেই অনেক কথা বলবেন আমি জানি, বাট 8-10 বছরের আগে এই ধরনের প্রোগ্রাম খুব বেশি, মানে বিশেষ করে যে কটা ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবস্থা খুব ভালোভাবে ফিরে আনা মুশকিল। আরেকটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টকে যদি ওপেন করা যায়, যেটা গভর্নর সাহেব এক ইন্ডিকেশন দিয়েছেন যে আইএফসি ইজ গোয়িং টু টেক ওভার সাম অফ দ্য ক্যাপিটাল, এটা মার্কেটে অনেক বড় ভ্যালুয়েশন হবে। বিশেষ করে আমরা যেই বড় ব্যাংকটার কথা বলছি, ইসলামী ব্যাংক, কনসিডারিং ইটস বিজনেস, এটা ভ্যালুয়েশন কিন্তু অনেক হবে। সুতরাং যেই পরিমাণ লস আছে, এটা যদি শেয়ারটাকে সেভাবে ভ্যালু করা যায়, অনেক টাকাই কিন্তু পাওয়া যাবে, ওটা দিয়ে আবার ক্যাপিটালাইজ করা যায় এটাকে। আর ওই ফ্রড কেসের যেগুলি আছে সেগুলো মামলা মোকদ্দমা চলুক, সেটা সেপারেট কোম্পানি হ্যান্ডেল করুক, যাতে করে ম্যানেজমেন্টের উপরে এটা এসে না পড়ে। আমি বলতেছি যে ম্যানেজমেন্টকে এটা নিয়ে থাকতে না হয়, কারণ যারা যোগ সাজসে ঋণ দিয়েছেন তারাই আবার আদায় করবেন, কি আদায় করবেন, কোন দায়িত্ব দিলেন? এই যে জায়গাটা আমরা কিন্তু এটা দেখছি খুব বাজে একটা, যে ওই এটা খুব বেশি কার্যকরী হবে না। এটা আদায় করতে থার্ড পার্টি এবং ওরকম শক্তিশালী টিম লাগবে, সেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমেই পাওয়া সম্ভব। এবং এটা সরকার যদি এটার পিছনে সম্পূর্ণ স্ট্রেংথ দেয়, শক্তি দেয়, তাহলে কিন্তু এটা হবে। বিশেষ করে এই যে বিচার বিভাগের যে একটা বড় ভূমিকা থাকে এই ধরনের আপনি দেখবেন ভিয়েতনামে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু তারা কিন্তু বিচার করেছে। চায়নাতে এরকম হয়েছে, তারা কিন্তু বিচার করেছে। এবং এই ডিফল্টারদেরকে ব্র্যান্ডেড করে, ডিফল্টার বলতে আবারও বলছি যাদের একেবারে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে ডিফল্টার হয়েছে, স্বাভাবিক ব্যবসায়ীদেরকে আমরা বলি না। ধরেন একেবারে ফ্রড করেছে, এই ধরনের ডিফল্টিং যারা করেছে তাদেরকে ব্র্যান্ডেড করা উচিত, তাদেরকে ওইভাবে চিহ্নিত করে সমাজ ব্যবস্থার মাধ্যমেও তাদের আনা উচিত, যে তাদের জন্য কোনো সামাজিক ওই ধরনের মর্যাদাপূর্ণ কোনো পজিশন যেন আর না পায়। তাতে করে ভবিষ্যতে যারা আসবে তারা একটু সতর্ক হবে। আমাদের যেটা হয়েছে যে দেয়ার ইজ নো গুড এক্সাম্পল, বরং ব্যাড এক্সাম্পল হয়েছে, যে বিচার বিভাগ আপনি এস আলমের ইনভেস্টিগেশনটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এর চেয়ে খারাপ এক্সাম্পল কোনোদিন হয়নি। সমালোচনা হয়েছে এবং এটা নিয়ে মানে অনেক নিন্দার ঝড় উঠেছে। সেন্ট্রাল ব্যাংক একেবারে সবচেয়ে যদি ভুল করে সেটা করে হলো গভর্নমেন্টের সাথে ইন্টারেস্ট রেট নিয়ে কম্প্রোমাইজ করে।
আর আমাদের দেশে আমরা দেখেছি সেন্ট্রাল ব্যাংক প্রাইভেট ব্যাংকের ব্যালেন্স শিট নিয়ে করেছেন, মানে হাত দিয়েছে, যেটা হয় না। জি ধন্যবাদ। আলোচনা শেষ পর্যায়ে জনাব ফজলুল হক, গত 15.5 বছরে দেশের ব্যাংক খাতে রীতিমতো হরিলুট হয়েছে বলাই বাহুল্য। অনেকেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিয়েছেন। কেউ কেউ দেশে বিলাসী জীবন যাপন করলেও ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না। আমরা উন্নত বিশ্বে কিংবা অনেক দেশে দেখেছি যাদের ব্যাংকে সাধারণত আপনার বড় ধরনের আপনার ঋণ রয়েছে কিংবা ঋণ খেলাপি রয়েছে, তাদেরকে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা থেকে আপনার রহিত করা হয় এবং তাদের বিলাসী জীবন যাপন করতে দেওয়া হয় না। তো আমাদের দেশে যারা এইভাবে ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছে এবং বিদেশে টাকা পাচার করেছে, তাদের ব্যাপারে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি যেটা উদাহরণ দিলেন, বিদেশে যেটা হয় আমাদের দেশে হচ্ছে উল্টোটা। মানে যারা যত বেশি লুটপাট করতে পেরেছে তাদেরকে আপনি সামাজিক ভাবে তত বেশি মর্যাদার আসনে বসিয়েছেন, তাদেরকে একাধিক ব্যাংকের মালিকানা দিয়েছেন। মানে স্রেফ উল্টা, যদি আমি সহজ ভাষা বলি একদমই উল্টাটা। যারা এইরকম মানে লুটপাট করার জন্যই ব্যাংক থেকে লোন নিয়েছে, তাদেরকে একটা আইন করে তাদেরকে আগামী 10 বছর 20 বছর বা তাদের বাকি জীবনে তারা আর কোনো ঋণ পাবেন না, প্লাস সামাজিক রাজনৈতিক বা অন্য কোনো পদে অধিষ্ঠিত হতে পারবেন না, এরকম কঠোর কিছু নীতিমালা করা দরকার। এতে করে যারা আগে এই দুষ্কর্মটা করেছেন তারা যেমন শাস্তির আওতায় আসবেন, এবং ভবিষ্যতে যাতে কেউ এরকম এরকম দুশ্চিন্তা, এরকম মানে মানে অপচিন্তা মাথায় না আনে, সেইটাতেও অনেকখানি মানে মানে প্রিভেন্টিভ হিসেবে কাজ করবে, একটা ওষুধ হিসেবে কাজ করবে, এবং এইটা সার্বিক সিস্টেমকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমরা মানে যদিও খুব প্রাসঙ্গিক না আপনার প্রশ্নের সঙ্গে, কিন্তু একটু বলতে চাই যে আমরা বিভিন্ন রকম সংস্কারের কথা বলছি, অর্থনৈতিক সংস্কারের কথা বলছি, রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলছি সার্বিকভাবে, কিন্তু এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার যে কাঠামোটা আমাদের দেশে আছে সেইটারও কিন্তু একটা পরিবর্তন আসা দরকার। কারণ আপনি যতই কমিশন করেন, যতই আইন করেন, কিন্তু আইনটা যারা পরিচালনা করবেন উনি এসে যদি আবার এই আইনগুলি ভঙ্গ করেন, আপনি কারণ দেখেন গত 15 বছরে যে সমস্ত অপকর্ম হয়েছে অনেকগুলি কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়েই করা হয়েছে। যে আইন তখন এক্সিস্টিং ছিল সেইটাকে কোন রকম তোয়াক্কা না করে আপনার খেয়াল খুশি মতো চলেছে। সো এইটাও একটা বিবেচনা আনা দরকার যে সমস্ত সংস্কারের পাশাপাশি যে আগামী দিনে আর কেউ এই তার খেয়াল খুশি মতো, সেটা অর্থনৈতিক আইন হোক, সেটা সামাজিক আইন হোক, সেটা রাজনৈতিক যেখানেই হোক, এইখানে মানে কেউই তাদের খেয়াল খুশি মতো এর বাইরে যেতে পারবেন না। যে এই কাঠামোটা কিভাবে তৈরি করা হবে সেটা আমার মাথায় আসে নাই এখন পর্যন্ত, কিন্তু এইটুকু আসছে যে এইটা যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করতে না পারবো ততক্ষণ কিন্তু নতুন নতুন আইন, নতুন নতুন সিস্টেম করেও কিন্তু শেষ পর্যন্ত ওই মানে ফাঁকাটা, আইনের ফাঁক ফোকরটা রয়েই যাবে। সো আমি জাস্ট এটা অ্যাড করলাম যে কথা বলার সুযোগ পেয়ে যে যারা এই সংস্কার নিয়ে কাজ করছেন তারা যেন এই কাঠামোটাও চিন্তা করেন যে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা থাকবেন বা এই সমস্ত বিভিন্ন শীর্ষ পদে থাকবেন, তারা যেন এই নতুন যেই আমরা মানে নতুন সংস্কারের যে কাঠামোটা তৈরি হবে সেই কাঠামোর ভিতর থেকে কাজ করতে বাধ্য হন, সেই ব্যাপারটাও মানে সমানভাবে নিশ্চিত করা দরকার বলে আমি মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনা যোগ দেওয়ার জন্য। দর্শক, ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা না করে অনিয়ম ও দুর্নীতির আশ্রয়ে বাজ বিচারহীনভাবে অস্বাভাবিক পরিমাণ ঋণ দেয় দেশে ব্যাপকভাবে বেড়েছে খেলাপিদের। বিশ্বে যেখানে 3% বেশি ঋণ খেলাপি হলে তার চরম ঝুঁকি হিসাবে দেখা হয়, সেখানে বাংলাদেশে খেলাপি ঋণে 12.5% বেশি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দেশের আর্থিক খাতের বিপর্যয় ঠেকাতে হলে পুরো ব্যাংক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। পরিচালনা পর্ষদ থেকে ব্যবস্থাপনা পর্ষদকে পুরোপুরি আলাদা করতে হবে। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে হবে। ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। কঠোর ব্যবস্থা নেওয়ার আগে ব্যাংকিং খাতে ঠিক কি পরিমাণ ঋণ খেলাপি হয়ে গেছে তার সঠিক তথ্য নিরূপণ করতে হবে। পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সৎ ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে। অসৎ ব্যবসায়ীদের সম্পদ বিক্রি করে হলেও ঋণের টাকা ফেরত আনতে হবে। ব্যাংকিং খাতে সুশাসন, জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। দক্ষ সৎ মানুষদের এ খাতে নিয়োগ দিতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।